বাংলাদেশ জামায়াতে ইসলামের হয়ে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন মাওলানা মিজানুর রহমান। ডক্টর মিজানুর রহমান আজহারীকে বরণ করে নিল জামায়াতে ইসলাম। অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে ডক্টর মিজানুর রহমান আজহারী এবং ব্যারিস্টার রুমিন ফারহানা যোগ দিলেন জামায়াতে। ক্যাম্পিং এ নামছে দেশের সেরা শীর্ষ ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী কোন আসন থেকে নির্বাচন করবে? বিএনপি থেকে বহিষ্কারের পর ব্যারিস্টার রুমিন ফারহানা আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আপনারা আমাকে যেভাবে বরণ করেছেন, আমি শক্ত মনের মানুষ, কিন্তু আজকে আমার চোখে পানি আসছে। ডক্টর মিজানুর রহমান আজহারী এবং ব্যারিস্টার রুমিন ফারহানা এভাবে সবাইকে চমকে দিবে কেউ কখনো কল্পনা করতে পারেনি। হ্যাঁ, 11 দলীয় জোট থেকে চরমোনাই যখন জামায়াতের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক তখনই ভরাডুবির সময় কিন্তু তারা কিন্তু এন্ট্রি নিছে। আপনারা দেখলে অবাক হবেন যে কিভাবে তারা চমকে দিল। এবং এই যে জামায়াতের সাথে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ডক্টর মিজানুর রহমান আজহারী একজন ইসলামিক স্কলার, তারা দুজন একসাথে এবার যে জামায়াতে ইসলামে যোগদান করেছেন সেই বিষয়টা আপনারা দেখবেন। চলুন সেই বিষয়টা দেখার আগে ভিডিওর প্রথমে আমরা একটু দেখে আসি যে আসলে তারা এই জামায়াতে ইসলামে যোগদান করার পরে তারা যে বক্তব্যটা দিচ্ছেন এই বক্তব্যে তারা কি বলেছেন। চলুন ভিডিওর প্রথমে আমরা একটু দেখে আসি ডক্টর মিজানুর রহমান আজহারী তার যে বক্তব্যে সে কি বলতেছেন এবং এই সম্পর্কে ডক্টর মিজানুর রহমান আজহারী যে বক্তব্য দিয়েছেন। ভিডিওর প্রথমে আমরা একটু ওই ভিডিওটা দেখে আসবো, তারপর ভিডিওর পরের অংশে দেখে নেবো ব্যারিস্টার রুমিন ফারহানা কি বলতেছে। চলুন আমরা একটু দেখে আসি। দেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী দেশের ধর্মীয় অঙ্গনে যার জনপ্রিয়তা আকাশচুম্বী, যার ইসলামী আলোচনা শুনতে মুখিয়ে থাকে দলমত নির্বিশেষেই দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। তবে হঠাৎ করেই তিনি ধর্মীয় অঙ্গন ছাপিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনায়। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এই বিরোধ গত 50 বছর তো আমরা দেখেছি। ধর্মীয় অঙ্গন বলেন, সামাজিক অঙ্গন বলেন, রাজনৈতিক অঙ্গন বলেন, এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে। আমরা ঐক্যবদ্ধ জীবন চাই, আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না। রাজি আছেন সবাই? এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা, কি ক্ষতি, কি কুফল, অনৈক্যের কুফল কি? হোয়াট আর দ্য ড্রব্যাকস and disadvantages of division, social and political division in the society, disunity? আমরা যদি বিচ্ছিন্ন হই, একে অপরের যদি মারামারি করি, একজন যদি আরেকজনের কাফের ফতোয়া দেয়, আমাদের কি ক্ষতি? শুনবেন? কথা কয় না, শুনবেন? 1 নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে, আমাদের পাওয়ার আমরা হারাবো। আমাদের কি হারাবো? পাওয়ার। মনে রাখবেন, যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আমরা যদি নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা, পাওয়ার ছুটে যাবে। আমরা এই পাওয়ার হারাতে চাই না, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন ঠিক তাই বললেন। রব্বুল আলামিন বললেন, খবরদার, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, কিন্তু খবরদার নিজেরা বিরোধে লিপ্ত হয়ো না, নিজেরা মারামারি করো না, তাহলে তোমাদের শক্তি কমায় দিবে কে? ফাতাফশালু, তোমরা সাহস হারাবা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি কমে যাবে, পাওয়ার কমে যাবে। তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি, আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই, আমরা যদি মতানৈক্য করি, তাহলে আমাদের শক্তি কমে যাবে, ঠিক কিনা? আমরা শক্তি কমাবো। আচ্ছা, ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারা দেয়, পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না? এরকম বাঁশের কঞ্চি যদি 20টা একসাথে জোড়া লাগায় দেয়, ভাঙতে পারবেন? কথা বুঝে নাই মনে হয়। চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না? এরকম চিকনই 20টা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন? কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আমরা যেন শক্তি না হারাই। আমরা বিরোধে লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে। এই হচ্ছে 1 নাম্বার ডিসঅ্যাডভান্টেজ। 2 নাম্বার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা বিরোধে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয়। কথা বুঝেন নাই? আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পরাশক্তিগুলোর সুবিধা, তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট, কাউকে দিতে হবে সেন্ট মার্টিন,
কাউকে দিতে হবে দেশের অর্ধেক, চিল্লায় বলো ঠিক কিনা? নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে না। আমরা যদি বিরোধে জড়াই, আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা, আমরা বিরোধ করব না, আমরা বিচ্ছিন্ন হব না। নিজেরা নিজেরা বিরোধে জড়ালে পরাশক্তিগুলো আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়। তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে, আমেরিকার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জুতার তলা ক্ষয় হইয়া যাইবে। নিজেরা নিজেদের প্রবলেম সলভ করা যাবে না। আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম, বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে 50 গুণ সামনে থাকতো, চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস হয়ে যায়, আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি। 2 নাম্বার হচ্ছে পরাশক্তিগুলোর সুবিধা নেয়। 3 নাম্বার হচ্ছে আমাদের উন্নয়ন, দেশের উন্নতি, অগ্রগতি এটা স্থবির হয়ে যায়, এটা বাধাগ্রস্ত হয়। প্রিয় ভাই, ইউনিটি, ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি। 2 জন কইছে ঠিক, এদিকে এখন কয়েকজন কইছে ঠিক। ঐক্য হচ্ছে একটা দেশের, জাতীয় ঐক্য হচ্ছে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি, ঠিক কিনা বলেন? ইউনিটি অফ এ কান্ট্রি, এটা হচ্ছে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সোশ্যাল স্ট্যাবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য বিরোধের কোনো স্থান আমরা দিব না, আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। বলেন তুই জাহান্নামী বলবেন, ঝগড়া লাগলে লাগাই দিবেন, তাহলে কি করবেন? মিলায় দিবা। আওয়াজ করে বলেন কি করব? প্রিয় ভাইরা, এই বিরোধ গত 50 বছর তো আমরা দেখেছি, ধর্মীয় অঙ্গন বলেন, সামাজিক অঙ্গন বলেন, রাজনৈতিক অঙ্গন বলেন, এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে। এই 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায়, তাহলে এতগুলো তাজা জেনজির রক্ত বৃথা যাবে, চিল্লায় বলো ঠিক কিনা? আমরা এই রক্তগুলো কি বৃথা দিতে চাই না, বৃথা যেতে দিতে চাই না। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, রাজি আছেন? আমরা আর কাদা ছোড়াছুরি করব না। অনেক হয়েছে আন্না, এবার থামুন, অনেক হয়েছে আন্না। প্রথমেই আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আপনারা আমাকে যেভাবে বরণ করেছেন, আমি শক্ত মনের মানুষ, কিন্তু আজকে আমার চোখে পানি আসছে। আমার মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বা আম্মা দাদা দাদির দোয়া, আমার পরিবারের মুরব্বিয়ানদের দোয়া, এটা ছাড়া আপনাদের এত ভালোবাসা পাওয়ার মতন যোগ্য আমি না। আমার প্রতি যে ভালোবাসা, যে আস্থা, যে বিশ্বাস আপনারা রেখেছেন, আমি আল্লাহর কাছে শুধু একটা দোয়া করি, আল্লাহ এই বিশ্বাসের মর্যাদা দেওয়ার ক্ষমতা তুমি আমাকে দিও। এলাকার মানুষের যেন আল্লাহ তুমি আমাকে উসিলা করে দাও, এলাকার মানুষের উন্নয়ন যেন আমি করতে পারি। প্রিয় ভাইরা আমার, সারা বাংলাদেশে যতগুলো উপজেলা আছে, তার মধ্যে সরাইল এবং আশুগঞ্জ, এত অবহেলিত উপজেলা আমি আর কোন উপজেলায় দেখি নাই। আনোয়ার ভাই, আপনি আল্লাহ রাসূল হইলেন না। আমরা ইনশাআল্লাহ যদি এমপি নির্বাচিত হতে পারি, এই দুটো উপজেলায় যে 17টা ইউনিয়ন আছে এবং বিজয়নগর উপজেলায় যে দুটো ইউনিয়ন এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এই 19টি ইউনিয়নে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট আমি এমন ভাবে তৈরি করব, ইনশাআল্লাহ মডেল উপজেলা আমি করে ছাড়বো। সবাই রাজি? প্রিয় ভাইরা আমার, হাসপাতাল বলেন, সরকারি স্বাস্থ্য কেন্দ্র বলেন, সরকারি স্কুল কলেজ মাদ্রাসা বলেন, কোনখানে উন্নয়নের কোন ছোঁয়া লাগে নাই। আমাদের রাস্তাঘাটের যেমন বেহাল দশা, সরকারি স্বাস্থ্য সেবারও তেমন বেহাল দশা। আমি যদি শক্ত হাতে
এই এলাকাকে একটা মডেল এলাকা করতে না পারি, 5 বছর পর আমি আপনাদের কাছে ভোট চাইতে আর কোনোদিন আসবো না। অথচ আমরা দেখেছি একজন মানুষই 40 বছর এমপি হয়। আমি শ্রদ্ধা জানিয়ে বলি, আমি যদি কাজ করতে না পারি, ভাইরা আমার, 5 বছরের বেশি সময় আপনারা আমাকে দিয়েন না। যদি আমি কাজ করি, 5 বছর পরে আবারও আমাকে নির্বাচিত করবেন। আর যদি কাজ করতে না পারি, আমাকে নির্বাচিত করার দরকার নাই। আপনারা জানেন 17টা বছর সংসদের বাইরে আমি কিভাবে লড়াই করেছি। আপনারা জানেন হঠাৎ করে কিভাবে প্রার্থী এখানে এসছে। আপনারা জানেন আমাকে কি করে সকল বড় বড় দল, সেই সঙ্গে প্রশাসনের সাথেও একা লড়াই করতে হচ্ছে। কিন্তু আমি একা না, আমার এতগুলো ভাই বোন আছে। আপনারা আমার শক্তি, আপনারা আমার সাহস, আপনারা আমার সমস্ত কাজের উৎসাহ। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি যে কোনো অসম্ভবকেই ইনশাআল্লাহ করে দেখাতে পারবো। প্রিয় ভাইরা আমার, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আমার মা বোনদেরকে বলছি, আপনারা সকাল সকাল কেন্দ্রে চলে যাবেন। আপনারা নিজেরা পাশের বাড়ি পাড়ার যে মা বোনরা আছে, একসাথে আপনারা সকালবেলা ভোট কেন্দ্রে যাবেন। আমার ভাইদেরকে বলি, 30টা ঘন্টা আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিব। 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রাত পর্যন্ত আপনারা ভোট কেন্দ্রের আশেপাশে থাকবেন। কোন জাল ভোট, কোন নির্বাচন কারচুপি, কোন ব্যালট বাক্স ভরা, কোন রকম কারসাজি যেন কেউ করতে না পারে। প্রিয় ভাইরা আমার, ভোট আপনাদের, সিদ্ধান্ত আপনাদের, ভোট আপনাদের, এমপি আপনাদের। আপনারা যেইভাবে বলবেন, এমপি সেইভাবেই কাজ করতে বাধ্য। আমি কোন দলের এমপি হব না, আমি কোন বিশেষ গোষ্ঠীর এমপি হব না, আমি সরাই লাশুগঞ্জের 5 লাখ ভোটারের এমপি। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যে ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, সে কিন্তু এই যে অনেক মানুষের মধ্যে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এবং একটা গুঞ্জন উঠেছিল যে সে আসলে এই যে ইসলামিক দল মানে দেখা যায় জামায়াত ইসলামের হয়ে নির্বাচন করবেন কিনা। হাই, যারা আছে, যারা দেখা যায় যে মিজানুর রহমান আজহারিকে ভালোবাসে, তারা কিন্তু সবাই চায় যে আসলে সে একটি ইসলামিক দলের হয়ে নির্বাচন করুক। কিন্তু এই গুঞ্জনটা দেখা যায় গত 5 থেকে 6 মাস আগে যখন উঠেছিল, তখন কিন্তু দেখা যায় যে এই যে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান, সে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এই বিষয়টা যে না, আসলে ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের হয়ে বা কোনো দলের হয়ে নির্বাচন করবে না বা কোনো প্রার্থী হবে না। তো এটা জানান দেওয়ার পরে আমরা কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছি। তারপরেও কিন্তু একটি প্রশ্ন সবার মনে ঘুরপাক খায় যে এখন 11 দলীয় জোট থেকে চরমনায় যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন কি আসলে এই যে ফাঁকা জায়গাটা বা ফাঁকা গ্যাপটা কি আসলে মিজানুর রহমান আজহারিকে দিয়ে পূরণ করা হবে কিনা, এই একটা প্রশ্ন সবার মনে কিন্তু চলতেছে। কিন্তু না, তারা কিন্তু অনেক আগেই ক্লিয়ার করে দিয়েছে যে তার এই রাজনীতিতে আসার কোনো ইচ্ছে নেই, সে আসবেও না। এবং ব্যারিস্টার রুমিন ফারহানার যে বিষয়টা আপনারা দেখছেন যে আসলে এই যে মনোনয়ন না দেওয়ার কারণে, বিএনপি থেকে তাকে মনোনয়ন না দেওয়ার কারণে সে কিন্তু স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতেছে ব্রাহ্মণবাড়িয়া তার নিজ আসনে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা কিছুদিন আগে এই 2 থেকে 3 দিন আগে একটি ভিডিও দেখছেন যে সে কিন্তু ম্যাজিস্ট্রেটের উপরে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে সে কিন্তু অনেক খারাপ কথা বলেছিলেন। কিন্তু এই বিষয়টা নিয়ে সে কিন্তু অবশেষে মুখ খুলেছে এবং
প্রেসে এসেছে, সে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করেছে যে আসলে সে কি করেছিল। তো আপনাদের এই বিষয়ে সম্পূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে মিজানুর রহমান আজহারীর এই রাজনীতির মাঠে আসার কোনো ইচ্ছে নেই এবং সে জামায়াতের কোনো নির্বাচন করবে না। তো এবং এই যে রুমিন ফারহানার যে বিষয়টা, সে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতেছেন এবং বর্তমানে সে একটা ভিডিও বার্তার মাধ্যমে, প্রেসের মাধ্যমে সে কিন্তু জানান দিয়েছে যে আসলে সে সেদিন কি হয়েছিল, সে কি হয়েছিল। আপনারা ওই ভিডিওটা দেখলে অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মিজানুর রহমান আজহারীকে নিয়ে যে মন্তব্যগুলো করা হয়েছিল এবং তার রাজনীতিতে আসার বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন অবশ্যই। আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, কারণ সে জানান দিছে যে সে কখনোই রাজনীতিতে আসবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাই।